টিপ টিপ একটানা শব্দ আসছে বুকের এক পাশ থেকে। সেই বুকের সাথে সেটে যেতেই ক্যামেলিয়ার উগ্র খুশবু নাকে ধাক্কা মারল। মনে হচ্ছে ক্যামেলিয়ার বাগান থেকে সদ্য ভ্রমণ করে আসছে। আমি ধীরে ধীরে মাথা তুললাম। উপরে তাকাতেই একটা ঈষৎ গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি উপহার পেলাম। এটা তো লিও। হাসিতে ওর ফোলা গাল দুটোর মাঝখানে দুটো ডিম্পল। সেটা দেখেই আমার মাথা থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল। ভুলেই গেলাম কোথায় আছি। শুধু হাঁ করে ওর ডিম্পলওয়ালা হাসির দিকে তাকিয়ে আছি। লিও আমাকে খুব মিষ্টি করে ডাকল, মিইরা। হা, এদিকে দেখো। আমি তাকালাম লিওর ইশারার দিকে। তাকাতেই ভয়ানকভাবে চিৎকার দিয়ে আমি লাফিয়ে উঠলাম। লিওর বাহু বন্ধন থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওর পিছনে চলে গেলাম। বুকটা প্রচণ্ড শব্দে হাতুড়ি পিটছে। দেখলাম সেই লোমশ কালো কুকুরটা সামনের দুপা উপরে তুলে জিহ্বা বের করে হাঁপাচ্ছে। ঘন ঘন আমার দিকে আসার চেষ্টা করছে। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। কোনোভাবে চাইছিলাম না কুকুরটা আমাকে স্পর্শ করুক। আমার ব্যবহার দেখে লিও অত্যন্ত হতচকিত হয়ে গেল। সে উদ্গ্রীব কণ্ঠে বলল, মিইরা দেখ, সে তোমার কাছে মাফ চাইছে। প্লিজ তাকে মাফ করে দাও। আমি বিন্দু মাত্রও আমার জায়গা থেকে সরলাম না, বরং আরো শক্ত করে লিওর গেঞ্জি ধরে বললাম, কুকুর টাটাকে চলে যেতে বলো। এ কথাতে কুকুরটা পা দুটো নামিয়ে খানিকটা গোঙানির মতো শব্দ করল। তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে ফেলল। কি করছো মিইরা? ওর নাম শাকিরা। সে হার্ট হয়েছে। কেননা তুমি তাকে কুকুর বলেছ। কুকুরকে কুকুর বলবো না তো কি মানুষ বলবো? শাকিরা একপাশে গিয়ে মাথা নত করে শুয়ে পড়ল। ঈষস কত ঢং! তাও আবার কুকুরের। ওর নাম আছে মিইরা। দেখ শাকিরা কত হার্ট হয়েছে। প্লিজ ওকে মাফ করে দাও। লিও আমাকে টেনে টুনে ও শাকিরার কাছে নিয়ে যেতে পারল না। বাধ্য হয়ে শাকিরাকে আমার কাছ থেকে দূরে থাকতে হল। বার্থডে রিসেপশন তৈরি করা হয়েছিল বাড়ির সাইড ইয়ার্ডে লিওর রুমের নিচে। সেদিকেটা এক ঝাঁক ক্যামেলিয়া ফুলের বাগান। আমি বুঝতে পারলাম লিওর গায়ে ক্যামেলিয়ার গন্ধ কোত্থেকে এসেছিল। আকাশ তেমন রোদ ছিল না, তথাপি আলোর কমতি ছিল না। কয়েক টুকরো পুঞ্জ পুঞ্জ মেঘ ইতি উতি ঘুরে বেড়াচ্ছিল। চঞ্চল বাতাসগুলো নেচে বেড়াচ্ছিল। সেই সাথে ক্যামেলিয়ার সুবাসগুলো বাতাসের সাথে সুর মেলাল। একটু দূরে সারি সারি দেবদারু গাছ। সেখানে একটা প্যাঁচা ভৌতিক চোখ দিয়ে সমগ্র অনুষ্ঠান দেখছিল। বাল নাকুটি পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছিল। অনুষ্ঠানে আরও মেহমান হিসেবে উপস্থিত ছিল দুটো সাদা খরগোশ। সেগুলো কিছুক্ষণ পর পর ক্যামেলিয়া বাগান থেকে উকি ঝুঁকি মেরে নিজেদের মধ্যে কিছু একটা শলা পরামর্শ করে আবার ভিতরে ঢুকে যাচ্ছিল। চমৎকার একটা পরিবেশ। বার্থডে হিসেবে আমরা গেস্ট হওয়ার কথা, কিন্তু এসে দেখছি পার্টির এরেঞ্জ সবাই মিলে করছে। কেউ গেস্টদের বসার ডেকোরেশনটা দেখছে, কেউ খাবারের অ্যারেঞ্জমেন্ট দেখছে, কেউ ওয়েটারের সাথে দৌড়াদৌড়ি করছে। কয়েকজন পেটুককে দেখলাম ইতোমধ্যে প্লেট চামচ নিয়ে খাবারের কাউন্টারে ভিড় করছে। আবার কয়েকজন লিওর বার্থডে উপলক্ষে কোনো রঙের ড্রেস পরবে সেটা নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। যার বার্থডে তার এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। কালো হাত কাটা গেঞ্জি আর ধূসর থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছে। মাথার উপর হেডফোন লাগিয়ে চারদিকে সে ডিরেকশন দিচ্ছে। কেকের ডেলিভারি আসতে দেরি হচ্ছে কেন সেই চিন্তায় রিচার কার্লি চুলগুলো একদিনে সোজা হবার উপক্রম হয়ে গেল।
সে শুধু এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে। আমি আর কার্ল রিসেপশনটা সাজাচ্ছিলাম ফুল দিয়ে। সব বাগান থেকে তোলা তাজা ফুল। বাগান দেখে আইডিয়াটা আমিই দিয়েছিলাম। শাকিরা মাথায় বার্থডে ক্যাপ পরে এখনো দূরে ঘুর ঘুর করছে। আমার আশেপাশে আসছে না, কিন্তু লেজ নাড়িয়ে যেন আমাকে কিছু বলছে। শাকিরাকে যখনই দেখছিলাম তখনই নিজেকে আড়াল করছিলাম যাতে ওর নজরে না পড়ি। বিশ্বাস কি ওর? কখন এসে টুটি চেপে ধরে বলাই যায় না। ছোটবেলায় কামড় খাওয়া দাগটা আরেকবার দেখলাম। একটু একটু চিহ্ন এখনো আছে। আবার নতুন করে কোনো কামড় আমি খেতে চাই না। কিছু একটার প্রয়োজনে আমি অ্যাডালিনকে খুঁজছিলাম। অ্যাডালিন কোথায়? ওকে দেখা যাচ্ছে না কেন? এদিক ওদিক তাকাতেই দেখলাম অ্যাডালিন আর রাঘব ক্যামেলিয়ার বাগান ছেড়ে একটু দূরে দেবদারু গাছের সেদিকে সবুজ ঘাসের বুকে হেঁটে বেড়াচ্ছে। একের হাতের সাথে অপরের হাত মুষ্টিবদ্ধ। বাহ, দারুণ তো! এরা তো একেবারে প্রেম করে বেড়াচ্ছে। একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে। আর লজ্জায় অ্যাডালিন নত করে ফেলছে। আমি হেসে কুটি কুটি হয়ে গেলাম। সব কাজ যখন সম্পন্ন হলো তখন প্রায় বিকেল গড়িয়ে এলো। পশ্চিম আকাশে হালকা রংধনু ফুটে উঠেছে। লাল পাখিগুলো প্রস্তুতি নিচ্ছে বাড়ি ফেরার। আর আমাদের সবাইকে দেখে মনে হচ্ছিল এক একজন এক একটা যুদ্ধের বিধ্বস্ত সৈনিক। গেস্টরা সবে আসা শুরু করছিল। সবাই তৈরি হয়ে নিচে চলে এলো। রিচা আর এমিলি গেস্টদের রিসিভ করছিল। আমি আর রাঘব গিফটগুলো নিয়ে রাখছিলাম। বেশ হাঁপিয়ে উঠেছিলাম গিফট বইতে বইতে। বাব্বা, এতগুলো গিফট দিয়ে সে কি করবে? সবাই যখন ঠিকমতো বসে গেল, গেস্টরাও প্রায় এসে গেছে, ঠিক তখনই রিচা আমাকে ডাক দিল। হেই টামিনা, কাম হেয়ার। আমি গেলাম। রিচার সামনে ফর্সা ধবধবে পিঠ দেখিয়ে দাঁড়িয়ে আছে কেটি পেরির ন্যায় চিকন এক ব্লন্ডি। ব্যাকলেস ড্রেসটি থাই ছুঁই ছুঁই করছে। হাই হিল পরা অবস্থায় যেন আকাশ ছুঁয়েছে। চুলগুলো হালকা কোকড়ানো। আমি হাসি মুখেই রিচার দিকে গেলাম। আমাকে খেয়াল করে রিচা বলল, টামিনা এই অ্যাডের কাজিন। তোমার সাথে দেখা করতে চাই। ওহ আচ্ছা। মেয়েটি আমার দিকে ফিরল। এই প্রথম এখানে কারো চোখের মনি স্বচ্ছ কালো দেখতে পেলাম। দারুণ উজ্জ্বল চোখ দুটো। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। ঘন পাপড়ি যুগলগুলো যেন শিল্পীর হাতের তুলি। গলায় লকেট ঝুলানো। তাতে ইংরেজি লেটারটি ঝুলানো। আমার আন্দাজ যদি মিথ্যা না হয় তাহলে মেয়েটির নামটি দিয়েই শুরু হবে। আমাকে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি একটু হাসল। তারপর হাত দিয়ে কোকড়ানো চুলগুলো পিছনে নিয়ে বলল, তোমার নাম মীরা তাই না? আমি মাথা নাড়লাম। হুম। শুদ্ধভাবে উচ্চারণ করল আমার নামটা। যাক, কেউ না কেউ আমার নামটা সঠিকভাবে উচ্চারণ করল। মেবি তুমি বাংলাদেশ থেকে এসেছ। ইন্ডিয়ার কাছাকাছি কোনো একটা দেশ। জি। কিন্তু দুঃখিত আমি আপনাকে। মেয়েটি আবারও হাসল। বলল, আমি টিনা, টিনা অ্যান্ডারসন। ওহ আচ্ছা। আমি উসখুস করছিলাম। টিনা একনাগাড়ে বেশ খানিকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে, যেন কিছু খুঁজছে। কিন্তু সেটা আমার জন্য অত্যন্ত অস্বস্তিকর। শেষে আর না পেরে ওকে ডাকলাম, মিস অ্যান্ডারসন। কল মি টিনা। ঠিক আছে টিনা। আমি কি যেতে পারি এখন? টিনা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করল আমার কথাকে।
যেন নিজের দুনিয়ায় ঘুরছে সে। নিজ থেকেই বলল, ইউ নো মীরা? হোয়াট? ইউ আর ভেরি বিউটিফুল গার্ল। আমি নার্ভাসভাবে হাসলাম। থ্যাঙ্কস। কিন্তু কিন্তু আমার মতো সুন্দরী না। আমি ভ্যাবাচাকা খেলাম। মুহূর্তে টিনার কোমল চেহারা শক্ত পাথরের ন্যায় হয়ে গেল। চোখের মণিগুলোতে অদৃশ্য চঞ্চলতা খেলা করতে লাগল। আমি বুঝতে পারলাম না হঠাৎ করে কি হয়ে গেল। আমি বুঝতে পারছি না তুমি। ঝট করে টিনা আমার কানের কাছাকাছি চলে আসল। তারপর ফিসফিসিয়ে বলল, লিভ হিম। হোয়াট? কিছু বুঝে ওঠার আগেই অ্যানাউন্সমেন্ট কানে এলো। আমি ঘুরে তাকালাম। টিনা দ্রুত গতিতে সেদিকে চলে গেল। লাইট ফেলা হলো সিঁড়ির মুখোমুখি। দোতলা লিওর রুম থেকে সিঁড়িটা নিচে তাক করা। পুরো রিসেপশন সাইলেন্ট হয়ে গেল। তারপর ধীর পায়ে ঠক ঠক বুট জুতার শব্দে কেউ বেরিয়ে আসতে লাগল। ব্ল্যাক শুটে লিও এবং পাশে মধ্যবয়স্ক এক মহিলা হাত ধরাধরি করে নেমে আসছে। নিচে নামতেই সবাই করতালিতে স্বাগত জানাল। এরপর সবাই তাকে ঘিরে ধরল। ওই মহিলা মাইকটা হাতে নিয়ে ফরাসি ভাষায় কিছু একটা জানালো আর সাথে সাথে সবাই উল্লাসে ফেটে পড়ল। আর আমরা সবাই ক্লাসমেট সবাই একপাশে দাঁড়িয়েছিলাম। সবার সাথে সাথে ওরাও চিয়ার করে উঠল। আমি রাঘবের দিকে তাকালাম। ইশারা করে জানতে চাইলাম সে কিছু বুঝতেছে কিনা। চোখ দুটো করুণ করে তার হাবভাবে জানালো সে কিছুই বুঝতেছে না। আমি আর রাঘবের জন্য হয়েছে কেয়ামত। ইংরেজি বাদে আর কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর লিও আমাদের কাছে চলে আসলো। দূর থেকে বুঝতে পারিনি, কিন্তু কাছ থেকে দেখে তাকে কোনো স্টুডেন্ট বলে একদম মনে হচ্ছিল না। পরনে ব্ল্যাক স্যুট, টাই, হাতে রোলাক্স ঘড়ি, চুলগুলো পরিপাটি করে একপাশে গোছানো। টিপ টপ নাক, মুখে এক টুকরো ঝুলানো হাসি, যাতে ডিম্পল দুটো সগৌরভে ফুটে উঠেছে। একটা মন মাতানো সুগন্ধ ভেসে আসছে ওর কাছ থেকে। লিও সবাইকে একসাথে নিয়েই কেকটা কাটল। প্রথম কেকের টুকরোটা সে তার পাশে দাঁড়ানো মধ্যবয়স্ক মহিলাকে খাইয়ে দিল। আমার অনুমান মিথ্যা না হলে ওই মহিলাটি লিওর মা হবে। কেননা ভদ্র মহিলার সাথে লিওর চোখ হুবহু মিল। দুজনের চোখই উজ্জ্বল ধূসর, তবে লিওর চোখ কিছুটা ধারালো। ভাবতে ভাবতেই আমার ফোনটা বেজে উঠল। কথা স্পষ্ট না হওয়ায় শোরগোল থেকে দূরে চলে আসলাম। ইভিলিন কল করেছে হোস্টেল থেকে। ওর সাথে কথা শেষ করে পিছে ফিরতেই একটু চমকে গেলাম। লিও এক টুকরো কেক নিয়ে আমার পিছে দাঁড়িয়ে আছে। আমাকে চমকাতে দেখে এক টুকরো দুষ্টু হাসি দিল। আমি বুকে থুথু দিলাম। লিও, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। সে একইভাবে হাসিটা ঝুলিয়ে রেখে বলল, আমাকে উইশ করবে না মিইরা? কিছুক্ষণ আগে ইভিলিনের সাথে কথা বলে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু লিওর কথা শুনে সেটা ভালো হয়ে গেল। একটু হেসে বললাম, হ্যাপি বার্থডে লিও। দোয়া করি তুমি আরো বড় হও আর তোমার মনটা যেন এমনি পরিষ্কার থাকে, কোনো কিছুই যেন তাকে কলুষিত করতে না পারে। আমার কথা শুনে আতঙ্কিত হওয়ার ভান ধরল। তারপর বলল, ও শিট, এত বড় উইশ। লিও, আমি চোখ বড় বড় করে ফেললাম। সে হাসতে হাসতে আমার দিকে কেকের টুকরোটা এগিয়ে নিয়ে এলো। আমি ওর হাতেই একটু খেলাম। চকলেটের হওয়ায় বেশি খেলাম না দাঁতের ব্যথার কারণে, তাই টুকরোটা রেখে দিচ্ছিলাম। কিন্তু লিও ঝট করে আমার হাত ধরে ফেলল। আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকালাম। আমাকে খাইয়ে দিবে না? আমার হাতে?
চলো ওখান থেকে নিই। উহু, এইটা দাও। হোয়াট নো লিলিও, এটা আমার খাওয়া। এটো, তাতে কি? এ বলে লিও আমার হাত থেকে জোর করে মুখ লাগিয়ে কেকটা খেয়ে নিল। ওর ঠোঁটের স্পর্শটা আমার আঙ্গুলে পড়তেই আমি কেঁপে উঠলাম। তাড়াতাড়ি হাত নিয়ে ফেললাম। ওর কোনো ভ্রুক্ষেপ নেই এ ব্যাপারে। হয়তো আমি বেশিই ভেবে ফেলছি। আমাকে মাথা থেকে সব ফেলতে হবে। হাতটা তুলে দেখলাম, এখনো একটু করে চকলেট লেগে আছে। লিও কেকটা খেতে খেতে আমার দিকে তাকালো। আরে চকলেট তো এখনো লেগে আছে, দাও আমি খেয়ে ফেলি। এ বলে সে হাত বাড়িয়ে আমার হাতটা ধরতে চাইল। ও কি করতে যাচ্ছে বুঝতে পেরে ঝট করে আমার হাতটা সরিয়ে পিছু সরিয়ে ফেললাম। আমার শরীরটা থরথর করে কাঁপছে। আর কিছুক্ষণ যদি আমি লিওর সামনে থাকি তাহলে নির্ঘাত বেহুশ হয়ে যাব। আমাকে হাত নিয়ে নিতে দেখে লিও কিছুটা মনক্ষুণ্ণ হল। সে বলতে লাগল, দাও না মিইরা, আমি হাত ওয়াশ করতে যাচ্ছি। আর কিছু বলতে পারলাম না। দৌড় দিলাম ওয়াশরুমের দিকে। শরীরটা এখনো থরথর করে কাঁপছে। শরীরটা এত কাঁপছে কেন? কেন এত গরম লাগছে? আগে তো কখনো এমন হয়নি। ট্যাপ খুলে এক নাগারে পানি শুধু মুখে দিতে লাগলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে সবার নজরে আড়ালে থাকার চেষ্টা করছি। মাঝে মাঝে অ্যাডালিন বা রিচাকে জিজ্ঞেস করছি পার্টি শেষ কখন হবে। সবাই কত আনন্দ করছে। কেক মেখে একে অপরকে ভাল্লুক উল্লুক হয়ে আছে। সবাই লাফালাফি করছে, কেউ ডান্স করছে, কেউ বা শুধু মাত্র এক কোণে দাঁড়িয়ে সিজার পান করছে। আমি বসে আছি একটা সোফাতে। আমার পাশে বসে আছে কয়েকজন বৃদ্ধ কাপল। বয়সের ভারে তারা এখন কিছুই করতে পারে না। তাই বসে বসে সব দেখছে আর হয়তো স্মৃতিচারণ করছে। অদূরে টিনা আর ওই মধ্যবয়স্ক মহিলার সাথে হাসাহাসি করছে। আমি ম্যাপল সিরাপ হাতে নিয়ে বসে বসে সময় গুনছি। এখান থেকে একা যাওয়া আমার পক্ষে সম্ভব না। তাই অপেক্ষা করছি কখন পার্টি শেষ হবে। বেশ কিছুক্ষণ পর আমার ডান কাঁধে টোকা পড়ল। আমি ডান দিকে তাকাতেই আবার বা কাঁধে টোকা পড়ল। বা কাঁধে টোকা পড়তেই বাদিকে তাকালাম, কিন্তু কেউ নেই। কি হচ্ছে বুঝতে পেরে দাঁড়িয়ে গেলাম। পিছন ফিরে দেখলাম লিও দাঁড়িয়ে আছে। মনে মনে বুঝতে পেরেছিলাম লিওই হবে। হোয়াট হ্যাপেন্ড মিইরা? আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে বসে আছো? একটু হাসার চেষ্টা করলাম। নাথিং লিও, এমনিই বসে আছি। ভ্রু কুঁচকে সন্নিগ্ন চোখে লিও আমাকে বলল, তুমি কি কোনো রকমভাবে আমাকে ইগনোর করতে চাইছো মিইরা? নো নো লিলিও, আমি তোমাকে ইগনোর করছি না। শুধু একটু ক্লান্ত হয়ে গেছি। ওহ আচ্ছা ঠিক আছে। হুম, মিইরা তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব। চলো আমার সাথে। কার সাথে? কথাটা মনে হয় লিও শুনল না। সে নিজেই বলে আমার হাত ধরে নিয়ে যেতে লাগল। আমার জবাবের অপেক্ষা করল না। লিও আমাকে নিয়ে গেল সেই মহিলার সামনে, যাকে আমি লিওর মা ভেবেছিলাম। ওই মহিলার কাছে নিয়ে যেতেই আমি দরদর করে ঘামতে শুরু করলাম। মমো, সত্যিই তাহলে ইনি লিওর মমো। আমি একটা ঢোক গিললাম। ভদ্র মহিলা আমাদের দিকে ফিরলেন। দূর থেকে যতটা মধ্যবয়স্ক মনে হচ্ছিল সামনে থেকে তেমন মনে হচ্ছে না। এ বয়সেও যথেষ্ট ফিট উনি। হ্যাঁ হ্যালো। আমি ভদ্রতার খাতিরে হাসার চেষ্টা করলাম।
লিওর মমো আগাগোড়া আমাকে দেখল। উনি এভাবে আমাকে দেখছিলেন যে আমার মনে হচ্ছিল সবার সামনে আমি ন্যাংটো দাঁড়িয়ে আছি। নার্ভাস হয়ে গেলাম। মমো মিট মিহিরা, যার কথা তোমাকে বলেছিলাম। তারপর লিও আমার দিকে তাকিয়ে বলল, মিহিরা, এ আমার মমো। লিওর মা এখনো কিছু একটা দেখছে। উনার নজর ফলো করতে গিয়ে দেখলাম উনি আমার হাতের দিকে তাকিয়ে আছে। আমার হাত লিও তখনও মুঠো করে ধরে রেখেছিল। আমি তাড়াতাড়ি লিওর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলাম। ভ্রু কুঁচকে লিওর মমো আমার দিকে তাকালো। তারপর একটু করে হাসি দিয়ে বলল, কেমন আছো মেহিরা? এরা আমার নামটাকে যাচ্ছে তাই বলে গুলিয়ে ফেলছে। তবুও মুখে হাসি টেনে বললাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি। ওহ আচ্ছা, তুমি তাহলে লিওর স্টুডেন্ট? জি। এর বেশি কিছু না তো। মামা নে? আমি লিওর দিকে তাকালাম। কি বলছে বুঝতেছি না। লিওর আমার তাকানো দেখে তার মমকে ডাকল, মমো। আমি একটু মজা করছি মাই ডিয়ার সান। লিওকে তার এক ফ্রেন্ড ডেকে নিয়ে গেল। আর আমি ফেসে গেলাম লিওর মোমের সাথে। উনি থানার দারোগার মতো আমাকে প্রশ্ন করতে লাগল, আমি কোত্থেকে এসেছি, বাবা মা কোথায়, কি করে, এখানে কেন এসেছি, লিওর সাথে কিভাবে পরিচয়, লিওকে কেমন লাগে, কারো সাথে রিলেশনশিপে আছি কিনা। সোফাতে লিওর মোমের পাশে বসে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলাম আর পানি খেয়ে পেটটাকে ঠাসা করছিলাম। না জানি কখন ছাড়া পাব। পার্টি যখন শেষ হল প্রায় মাঝরাতে। বেশিরভাগ গেস্ট চলে গিয়েছিল। হই হুল্লোড় ঠান্ডা হয়ে এসেছিল। যারা ছিল তারা সবাই আমাদের মতোই, যে যেদিকে পারে শুয়ে যাচ্ছিল। আমারও প্রচণ্ড ঘুম আসছিল। লিওর মোমের হাত থেকে ছাড়া পাবার পর থেকে ঝিমুচ্ছিলাম। ঘুমানোর জায়গা পাচ্ছিলাম না। বাই চান্স যদি বেড পাইতাম তাহলে শুয়ে পড়তাম। কিন্তু এতগুলো অপরিচিত মানুষের সামনে কিছুই করতে পারছি না। বারবার হাই তুলছি। মনে করেছিলাম চলে যাব। কিন্তু রিচাকে এক কোণে শুয়ে পড়তে দেখে আমি অবাক হলাম। তাড়াতাড়ি গিয়ে জিজ্ঞেস করলাম, রিচা, তুমি ঘুমাচ্ছ কেন? এখান থেকে চলে যাবে না? সে ঘুমন্ত স্বরে বলল, মাঝরাতে কোথায় যাবে টামিনা? ঘুম আসলে এখানে শুয়ে পড়। সে তার সামনে সোফা দেখিয়ে দিল। আমি এখানে শোব। সমস্যা কি? ঘুমায় পড়। কাল মর্নিংয়ে কথা হবে। গুড নাইট। আমি দমে গেলাম। সত্যি এখানে শুতে হবে? চারপাশে তাকালাম। এখনো কয়েকজন ফুর্তি করছে। লিও তাদের মধ্যেই আছে। কোনো ক্লান্তির ভাব নেই চেহারাতে। অনেক গাইগুই করে ঘুমের সাথে যুদ্ধ করে হেরে গেলাম। চুপচাপ গুটিসুটি মেরে সোফাতে বসে পিছনে মাথা এলিয়ে দিলাম। আহ, কি শান্তি! আসলে নিদ্রার সম্রাটের সাথে যুদ্ধ করাই উচিত না। কোনো না কোনোভাবে সমঝোতা করে ফেলা উত্তম। তাতে নিজেরই মঙ্গল। বিনিময়ে প্রশান্তির একটা ঘুম পাওয়া যায়। আমি নায়াগ্রা ফলস দেখতে এসেছি। কানাডা আসছি আর নায়াগ্রা ফলস দেখব না তা কি করে হয়? কিন্তু কাউকে দেখা যাচ্ছে না কেন? এত বড় একটা জলপ্রপাত অথচ একজন পর্যটকও নেই। আশ্চর্য! নিচে ফাটলে জল পড়ার একটানা শব্দটা কানে এল। অন্য কিছু পাত্তা না দিয়ে আমি এগিয়ে গেলাম জলপ্রপাতটা দেখতে। ভোরের সূর্যটা সবে মাত্র উঁকি দিতে শুরু করেছে। তবে জলপ্রপাতের পানির বিন্দু বিন্দু কণাগুলো কৃত্রিম কুয়াশার সৃষ্টি করেছে।
সূর্যের সোনালি আলোর ছিটকে পড়তেই সেখানে কয়েকটা রং একসাথে খেলে গেল, যেন বর্ষার শেষের আকাশে উদিত রংধনু। আমি নিঃশ্বাস নিতেও ভুলে যাচ্ছি। স্রষ্টার সৃষ্টি এতটা অকৃত্রিম হতে পারে তা কখনো কল্পনা করিনি। সামনে এগিয়ে যেতেই আছি। উন্মুক্ত পরিবেশে ঝিরিঝিরি বিশুদ্ধ হাওয়া বইছে। যেতে যেতে একদম কিনারায় দাঁড়ালাম। আশ্চর্য! এখানে তো এমন খোলা ছিল না। অন্তত টিভিতে এমন দেখিনি আমি। বাস্তবে তো বেশ ভয়ঙ্কর জায়গা। পাহের ফের হলেই সোজা আল্লাহর কাছে। আমি আরও এগিয়ে যাচ্ছি, যেন সৌন্দর্যটা আমাকে চুম্বকের মতো টানছে। আর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। যেতে যেতে কিনারার খাড়া স্থানটিতে দাঁড়ালাম। আর এক পা ফেললে নির্ঘাতে ভয়ঙ্কর সুন্দরীর ফাটলে হারিয়ে যাব। কিন্তু এ কি? আমার পাটা কোথায় যেতে চাচ্ছে? আমি থামাতে পারছি না কেন? অনেক চেষ্টা করলাম, কিন্তু পাটা সেই অদৃশ্য চুম্বকের টানে পদক্ষেপ ফেলল। আর সাথে সাথেই আমার শরীর হালকা হয়ে এলো। ধপাস করে নিচে পড়ে গেলাম। ইয়া আল্লাহ! এত ব্যথা! উঠে বসে হাতের কনুইটা ডলতে লাগলাম। ভীষণ ব্যথা পেয়েছি। চোখটা টেনে খুলতে পারছি না। নায়াগ্রা তলদেশে কি আমি পৌঁছে গেছি? এত ছোট তলদেশটা। মনে মনে এত কিছু ভাবছি আর জবাবে কারো খিক খিক শব্দ শুনতে পেলাম। নায়াগ্রা তলদেশে কি ভূত প্রেত আছে? তাহলে আমার সামনে কি ভূত বসে আছে? ঝট করে চোখ খুলে ফেললাম। খুলতেই দেখলাম একটা ছেলে আমার সামনে বসে হেসে গড়াগড়ি খাচ্ছে। আশ্চর্য! কে এই ছেলে? সে কি করে এল নায়াগ্রার তলদেশে? নায়াগ্রার তলদেশ। চারদিকে ভালো করে তাকালাম। ভুল দেখছি মনে করে আবার চোখ কচলে ভালো করে তাকালাম। এটা কোথায় আমি? আর ছেলেটাই বা কে? হুট করে মনে পড়ল আমি এখন লিওর বাসায়। গতকাল রাতে এখানে সোফাতে শুয়েছিলাম। সামনের ছেলেটার দিকে তাকালাম। সে হাসি থামিয়ে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। অতিরিক্ত হাসার কারণে চোখে পানি চলে এসেছে। গায়ে হালকা নীল শার্ট আর 3/4 প্যান্ট পরিহিত। মাথা চুলকাতে চুলকাতে চারদিকে তাকালাম। রিচা এখনো উল্টে পড়ে আছে। মুখ থেকে খানিকটা লালা গড়িয়ে পড়ছে। কয়েকজন সোফায় গড়াগড়ি করে শুয়ে আছে। আরেকজনকে দেখলাম ফ্লোরে শুয়ে আছে উদ্ভটভাবে। হেই, আই অ্যাম রিচার্ড। আমি আবার নজর ফিরিয়ে ছেলেটির দিকে তাকালাম। হাসিমুখে আমার দিকে হাত বাড়িয়েছে। মুখে হাসি টেনে হাত বাড়াতে গিয়ে অটোমেটিকভাবে আমার হাত মাথায় চলে গেল। ইসস! খোপাটা কখন খুলে গেছে আল্লাহ জানে। তাড়াতাড়ি অবিন্যস্ত চুলগুলো দ্রুত হাতে খোপা করে নিলাম। রিচার্ড ছেলেটি এখনো হাঁ করে তাকিয়ে আছে। একটু ইতস্তত করে বললাম, সরি। নেভার মাইন্ড। আই অ্যাম তাহমিনা। টামিনা। নাইস নেম। থ্যাঙ্কস। ছেলেটি এখনো বসে আছে। আমি কি করে উঠি? এতটা আনকমফোর্টেবল আগে কখনো বোধ করিনি। আবারও মুখে হাসি টেনে বললাম, এক্সকিউজ মি, আমি একটু আসি। এই বলে উঠে যাচ্ছিলাম, কিন্তু রিচার্ড আবারও আমাকে থামিয়ে দিল। ওয়েট টামিনা। আমাকে থামতে বলে ফ্লোর থেকে কিছু একটা কুড়িয়ে নিল। তারপর আমাকে দেখিয়ে বলল, আমার মনে হয় এটা তোমার। তাকিয়ে দেখলাম আমার হাতের পাথরের ব্রেসলেটটা। ঘুমের ঘোরে হয়তো খুলে পড়ে গিয়েছে। হ্যাঁ, এটা আমার। এই বলে নেওয়ার জন্য আবারও হাত বাড়ালাম।
কিন্তু আমি হাত বাড়াতেই রিচার্ড ব্রেসলেটটা সরিয়ে ফেলল। চোখে মুখে শয়তানি মনোভাব ফুটে উঠেছে। আমি ভ্রু কুঁচকে ফেললাম। উহু, এভাবে না তো। হাত দাও। কিছু বুঝলাম না। একটু ইতস্তত করে হাতটা বাড়িয়ে দিলাম। রিচার্ড আমাকে ব্রেসলেটটা পরিয়ে দেবে অমনি কেউ একজন খপ করে তার হাতটা ধরে ফেলল। আমি একটু চমকে উঠলাম। তাকিয়ে দেখলাম লিও ঘুম জড়ানো শরীরে উঠে এসেছে। ঘুমের ঘোরে চোখটাও নিবু নিবু, পাগুলো কিছুটা টলমল, মাথার চুল উস্কো খুস্কো। ব্লেজার শার্ট কোথায় উড়ে গেছে আল্লাহ জানে। উদম ফর্সা গায়ে শুধুই হাফ প্যান্ট পরিহিত। পেটানো চওড়া শরীরে গলায় শুধু লকেটটা ঝুলছে। এর আগে কখনো লিওকে আমি খালি গায়ে দেখিনি। লিওর চোখের দিকে তাকাতেই বুকের মধ্যে নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শুনতে পেলাম। দ্রুত আমার অশুভ দৃষ্টিটা আমি সরিয়ে নিলাম। লিও রিচার্ডের হাত থেকে ব্রেসলেটটা কেড়ে নিল। রিচার্ড শুধু হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মতো সেও কিছুই বুঝতে পারছে না। ব্রেসলেটটা কেড়ে নিয়ে ওটা কিছুক্ষণ দেখল, তারপর আমার দিকে তাকালো। ওর দৃষ্টি দেখে আমি শুধু একটা ঢোক গিললাম। তারপর শুকনো গলায় বললাম, গুড মর্নিং লিও। লিও জবাব না দিয়ে একটু নিচু হয়ে আমার বাহু ধরে বসা থেকে টেনে তুলে ফেলল। হঠাৎ টেনে তোলায় আমি একটু চমকে উঠলাম। সেই সাথে শিরায় টান পোড়ায় একটু ব্যথাও পেলাম। আমার সাথে সাথে রিচার্ডও উঠে দাঁড়িয়েছে। পরিবেশটা স্বাভাবিক করার জন্য সে হাসি মুখে বলে উঠল, হেই ব্রো, হ্যাপি বার্থডে টু ইউ। রিচার্ডের উইশ শোনার পরও তার চোখে কোনো ভাবান্তর নেই। সেই ব্রেসলেটটির হুক খুলে আমার বাম হাত টেনে ধরল। তারপর ব্রেসলেটটা পরিয়ে দিল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। ব্রেসলেট পরানো শেষে আমার দিকে তাকালো। অদৃশ্য অনুভূতি মেশানো দৃষ্টিতে যেন আমাকে এখান থেকে চলে যেতে বলছে। আমিও দেরি করলাম না। ওখান থেকে রিচার্ডের সাথে চোখ না মিলিয়েই চলে এলাম। বুঝতে পারলাম না হঠাৎ করে লিওর হলোটা কি। এটা তার আচরণের সাথে যাচ্ছে না। এমন লিওকে তো আমি চিনিও না। ভাবতে ভাবতে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই মিসেস উইলিয়াম মানে লিওর মোমের সাথে দেখা হল। হেই সুইট হার্ট, গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। তুমি কি আমার ছেলেকে দেখেছ? সে মনে হয় হলে রিচার্ড নামের কারো সাথে। ও রিচার্ড এসে গেছে। জি। রিচার্ডের কথা শুনে হন্তদন্ত হয়ে মিসেস উইলিয়াম সেখান থেকে বেরিয়ে গেলেন। আমি ও হলে চলে এলাম। এতক্ষণে প্রায় সবারই ঘুম ভেঙেছে। মেইডরা জুস দিয়ে যাচ্ছে সবাইকে। কিন্তু রিচা পাখির বাসার মতো এক ঝাঁক এলোমেলো চুল নিয়ে এখনো বসে আছে। মাথা হাত দিয়ে চেপে ধরে রেখেছে। তার গালে লালা শুকিয়ে সাদা দাগ হয়ে আছে। রিচা, দ্রুত উঠো, কলেজে যেতে হবে। দেরি হয়ে যাচ্ছে। ওর টামিনা, আমার মাথা ফেটে যাচ্ছে। কেন, কি হয়েছে মাথায়? রিচা জবাব দিল না। মেইডের কাছ থেকে জুসটুকু চেয়ে নিল। আমিও নিলাম। জুসে চুমুক দিতেই কড়া টকে শরীরটা চিনচিন করে শিউরে উঠল। লেমন জুস। এই ভোরে সবার দিকে তাকিয়ে দেখলাম। সবাই নির্বিঘ্নে খাচ্ছে এটা। কারো কোনো সমস্যা নেই। সবার দেখাদেখি আমিও একটু একটু করে খাচ্ছি। লিওর কোনো দেখা সাক্ষাৎ নেই। রিচার্ড নেমে এসেছে। সবার সাথে হাসি মুখেই আলাপ করছে। নিশ্চয় লিওদের পরিচিত কেউ হবে। আমি রিচার দিকে তাকালাম।
সে লেমন জুসটা এখনো পান করছে। রিচা: হুম। এই ছেলেটা কে? কোন ছেলেটা? ওই যে ওই রিচার্ড নামের ছেলেটা। ও, এটা মি অ্যান্ডারসনের ছেলে। রিচার্ড অ্যান্ডারসন? মি অ্যান্ডারসন? কালকে কথা বললে না টিনার সাথে? হুম। তার ভাই? দুজনে যমজ। এ বার্থডেতে ভ্যানকুভার থাকায় আসতে পারেনি, এজন্য বোধহয় সকাল সকাল চলে আসছে। ওহ আচ্ছা। আমি আবারও জুসের গ্লাসে চুমুক দিলাম। আমাকে নিয়েই বুঝি কথা হচ্ছে। মাথা তুলে দেখলাম রিচার্ড। রিচা হেসে বলল, হ্যাঁ, টামিনাকে তোমার পরিচয় দিচ্ছিলাম। রিচার্ড হাসল, তারপর যেন আপন মনেই বলল, আমি তো পরিচিত হতেই এসেছিলাম। যাক, বাদ দাও। হ্যাংওভার কমেছে? একটু একটু, রিচা জবাব দিল। হ্যাংওভার? আমি ভাবতে লাগলাম। তারপর এতক্ষণে লেমন জুসের ব্যাপারটা বুঝতে পারলাম। ঈশ্বর, এতক্ষণ এটা আমার মাথায় আসেনি কেন? কাল রাতে কম বেশি সবাই ড্রিঙ্ক করেছে, শুধু আমি বাদে। নিজেকে খুব সাবধানে রেখেছি, যাতে কেউ ভুলেও আমাকে ড্রিঙ্ক করাতে না পারে। রিচার্ড জিজ্ঞেস করল, তোমার টামিনা? কি হ্যাংওভার? আমি ড্রিঙ্ক করি না। কেন? গড মানা করেছে বুঝি? এ বলে হো হো করে হাসতে লাগল। আমি চোয়াল শক্ত করে বললাম, আমি মুসলিম, ড্রিঙ্ক আমার জন্য হারাম। এটা সত্যি, আমার গড আমাকে এটা পান করতে মানা করেছে। মুহূর্তে রিচার্ডের হাসি থেমে গেল। সে হয়তো এখনো জানে না আমি মুসলিম। আমি দেরি করলাম না, উঠে গেলাম সেখান থেকে। ওই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শাকিরাকে দেখলাম। সে আমার পিছু পিছু লেজ নেড়ে নেড়ে হাঁটছিল, তবে দূরত্ব বজায় রেখে। আমার খুব ভয় করছিল ওকে দেখে। তারপরও চোখ মুখ শক্ত করে ধীরে ধীরে চলে এলাম। যতক্ষণ না বাড়ির গেইটের বাইরে যাইনি ততক্ষণ পর্যন্ত শাকিরা আমার পিছনে পিছনে ছিল। গেইট থেকে বের হওয়ার পর আর পিছু পিছু আর আসলো না। আমি হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু শাকিরা গেইটে দাঁড়িয়েছিল ছল ছল চোখে, যেন হাজারটা অভিযোগ আমার প্রতি। বাইরে কাচের দরজার উপরে নিয়োগ বিজ্ঞপ্তিটাই আরেকবার চোখ বুলালাম। তারপর ভিতরে প্রবেশ করলাম। একজন ওয়েটারকে জিজ্ঞেস করতেই সে আমাকে কিচেনের দিকে ইশারা করল। কফি হাউসটার মূল অংশ বাদে ভিতরের দিকটা ঝাপসা কাচের দেয়ালে ঘেরা। বাইরে থেকে ভিতরের কিছুই বোঝা যাচ্ছে না। আমি সেদিকে প্রবেশ করলাম। লম্বাটে একটা কিচেন, সারি সারি সব জিনিসপত্র রাখা। কয়েকজন ওয়েটার দৌড়াদৌড়ি করে অর্ডার নিয়ে যাচ্ছেন, বাকিরা কিচেনেই কাজ করছে। একজনকে দেখলাম ব্লেন্ডার মেশিনে কোনো কিছু গুঁড়ো করছে। আমি এগিয়ে তার কাছে গেলাম। খুবই অল্প বয়সী একজন ছেলে। এই নির্ঘাত কোনো স্টুডেন্ট হতে পারে। বয়স বললে আমার চাইতে 4-5 বছরের বড় হতে পারে। আমি তাকে নিয়োগ বিজ্ঞপ্তিটার কথা বললাম। সেও আমাকে ইশারা করে আরো ভিতরের দিকে যেতে বলল। কি ব্যাপার? সবাই ইশারায় বা কেন করছে? যেতে গিয়ে একটা মেয়ের ওয়েটারের সাথে ধাক্কা লাগতেই সে খেকিয়ে উঠল। আমি দ্রুত সরি বলে পাশ কাটালাম। আর একটু সামনেই গনগনে আগুনের তাওয়া। সেখানে তপ্ত আগুনে বিরামহীনভাবে এক মোটা সোটা মহিলা কিছু ফ্রাই করছে। প্রথম দেখে আমি চিনতে পারলাম এই সে জাদ্রেল মহিলা যাকে কাউকে ধমকাতে আমি দেখেছিলাম। তখন আমার মনেও হয়েছিল এই মহিলাই মালকিন হবে।
তাওয়ার গটগটে আগুন যেভাবে ফুলকি দিয়ে উঠছে তাতে উনার চেহারা লাল টকটকে ধারণ করেছে। এই মুহূর্তে এই চেহারা নিয়ে যদি কারো দিকে তাকায় তাহলে নির্ঘাত তার চেহারা ঝলসে যাবে বলে আমার মনে হল। আমি একটা ঢোক গিলে পাশে দাঁড়ালাম। তারপর উনাকে জানালাম নিয়োগ বিজ্ঞপ্তিটার কথা। শুনে ডিন বলে কাউকে ডাক দিলেন। দুপ দাপ শব্দে ডিন দৌড়ে এল। কিছুক্ষণের আগের সেই ছেলেটা। উনি তার হাতে খুন্তিটা দিয়ে সামনে এগিয়ে গেলেন। আমি পিছু পিছু হাঁটতে লাগলাম। ভদ্র মহিলা শরীর থেকে এপ্রনটা খুলে চেয়ারের সাথে আটকে ক্যাশ কাউন্টারে বসে গেলেন। টকটকে লাল শরীরটা দরদর করে ঘামছে। উনি একটা কটনের রুমাল দিয়ে চোখ মুখ মুছতে মুছতে তীক্ষ্ণ নজরে আমাকে দেখতে লাগলেন। উনার দৃষ্টির সামনে আমি কেমন যেন জড়সড় হয়ে গেলাম। এবার তিনি আমাকে ইশারা করলেন টেবিল থেকে পানির বোতলটা দেওয়ার জন্য। আমি এগিয়ে দিলাম। তারপর তিনি ঢক ঢক করে পানি পান করলেন। বোতলটা সামনের টেবিলে রেখে শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, নাম কি? জি। নাম কি তোমার? ভদ্র মহিলা কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠলেন। কর্কশ কণ্ঠে আমার মাথা ঝি ঝি করতে লাগল। বললাম, তাহমিনা। কি? তাহমিনা? ও টার্মিনা। তোমাকে তো এখানকার মনে হয় না। কোত্থেকে এসেছ? বাংলাদেশ থেকে। বাংলাদেশ? সেটা আবার কোথায়? মুখটা বাঁকা করে উঠলেন তিনি। আমার মোটেও পছন্দ হল না যেভাবে তিনি মুখ বাঁকিয়ে কুশ্রী ভঙ্গিতে আমার প্রিয় দেশের নাম নিলেন। তবুও নিজেকে সংযত রেখে বললাম, সেটা এশিয়াতে। ইন্ডিয়ার কাছাকাছি দেশ। ইন্ডিয়া থেকে এসেছ তুমি? না, বাংলাদেশ থেকে। যাই হোক, দুটোই একই হবে। সব এশিয়ান এক। ধোঁকাবাজ আর ফাঁকিবাজ। তুমি এমন নয় তো? আমি মাথা নাড়লাম। না, আমি ধোঁকাবাজ বা ফাঁকিবাজ কোনোটাই না। নিশ্চিত মহিলাটি কোনো এশিয়ান পুরুষের কাছ থেকে কোনোভাবে ধোঁকা খেয়েছেন। না হলে এশিয়ানদের জন্য মনে বিদ্বেষ পুড়ে রাখতেন না। উনার ভঙ্গি দেখে উনাকে কিভাবে বুঝায় ইন্ডিয়া আর বাংলাদেশ দুটো আলাদা কান্ট্রি, একই না। ভদ্রমহিলা আবার বললেন, কফি বানাতে জানো? আমি মাথা নাড়ালাম, জানি না। কফি বানাতে জানো না? তাহলে কেন এসেছ? বাজখাই কণ্ঠ শুনে একটু ভয় পেলাম। আমতা আমতা করে বললাম, আমি শিখে নিব। কি কি রান্না করতে পারো? বাংলাদেশি রান্না প্রায় সব পারি। এছাড়া বিভিন্ন ধরনের সালাদ, ভর্তা, জুস, বার্গার, কেক, পুডিং, নুডলস ইত্যাদি এসব ভালো বানাতে পারি। ভদ্রমহিলার নাম মিস মার্থা। এই হোটেলটা তার একমাত্র সম্পত্তি। মিস মার্থা বলার কারণ তিনি জীবনে বিয়ে করেননি। একাধিক প্রেমে অসফলে মহিলা জীবনে বিয়ে করবেন না বলে পণ নেন। একটা ছেলে দত্তক নিয়ে বাকি জীবনটা পাড়ি দেন। সেই সাথে এ হোটেলটা প্রতিষ্ঠা করেন। উপরের তলায় নিজের বাসগৃহ আর নিচ তলায় হোটেল নির্মাণ করেন। প্রথমে কফি হাউস থাকলে পরবর্তীতে চাহিদা দেখে সেটাকে হোটেলে রূপান্তর করেন। মার্থা হাউস নামে পরিচিত এই দোকানটি মূলত তিনি আর তার দত্তক নেয়া ছেলে ডিন চালায়। মার্থা হাউস থেকে বেরিয়ে আসার সময় মিস মার্থা বললেন, তোমাকে বেশি ডলার দিতে পারবো না। পোষালে কালকে থেকে সঠিক সময়ে চলে আসবে। আমি সায় জানিয়ে চলে আসলাম। পোষাবে না মানে? এই মুহূর্তে এই চাকরিটা আমার কাছে সোনার হরিণ তুল্য। হোস্টেলে ফিরে গোসল করে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছিল না। সে মুহূর্তে ইভিলিন প্রবেশ করল। সে মাত্রই তার ভার্সিটি থেকে ফিরেছে। আমাকে দেখে দ্রুত আমার কাছে চলে এল। টামিনা।
কি হয়েছে? বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? না ইভি, তেমন কিছু না। থ্যাঙ্কস আমার ফি দেওয়ার জন্য। আমি অত্যন্ত কৃতজ্ঞ। চেষ্টা করব দ্রুত শোধ করার। ওহ কাম অন টামিনা, আমাকে লজ্জা দিও না। আমি জাস্ট ছোট্ট একটা কাজ করেছি। রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারটা পড়ছিলাম। বি কণা সমান উৎপাদনের প্রোটন সংখ্যা বিক্রিয় 6 মিটার প্রোটন সংখ্যা ইন্টু মাইনাস কণা সমান 4 ভর সংখ্যা। খেই হারিয়ে ফেললাম। আঙ্গুল ঝুলে থাকা জুলফি পেঁচাতে স্কাই আর রেইনের দিকে তাকালাম। রেইনের প্রচণ্ড জ্বর। কথাও বলতে পারছে না। হয়তো বৃষ্টিতে ভিজেছিল, তাই জ্বর চলে এসেছে। কিন্তু স্কাই সবকিছু বাদ দিয়ে রেইনের সেবা যত্নে ত্রুটি রাখছে না। হাতে পায়ে তেল মালিশ করা, ওষুধ খাওয়ানো, শরীর কাপড় দিয়ে স্পঞ্জ করে দেয়া, জ্বর পট্টি দেয়া এক নাগারে করে যাচ্ছে। বেচারি ঘাম ছুটে যাচ্ছে এসব করতে। কিন্তু একমাত্র ঝগড়ার সঙ্গীকে নিশ্চুপ শুয়ে থাকা হয়তো সহ্য হচ্ছে না। এটা কি রক্তের টান নাকি ঝগড়ার টান বুঝতে পারলাম না। বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আজ রাতেও ঝড় হবে বোঝাই যাচ্ছে। ফিন ফিনে বাতাস ঢুকছে জোরালো ভাবে। আমি বই বন্ধ করে ফেললাম। পড়ায় তেমন মন বসছে না। শুধু ছুটতে চাইছে তেপান্তরের পানে। পরদিন ফোর্ট গ্যারি ক্যাম্পাসে রিচার সাথে দেখা। সে হন্তদন্ত হয়ে কোত্থেকে দৌড়াতে দৌড়াতে আসছে। এত সুন্দর গোছানো কার্লি চুলগুলো বাতাসে উড়ছে। বেখেয়ালে ফ্রকের একটা কাঁধ পড়ে রয়েছে। সেখানে অন্তর্বাসের ফিতাটা বেরিয়ে এসেছে। এটা কি স্টাইল নাকি সত্যিই জামাটা কাঁধ থেকে পড়ে গেছে বুঝতে পারলাম না। রিচা একটু দম নিয়েই বলল, আমাদের ফেলে চলে এলে কেন? হঠাৎ প্রশ্নের আক্রমণে থমকে গেলাম। আমতা আমতা করতে বললাম, আমার জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল রিচা। জানো এর জন্য আমরা সবাই কতটা রাগ করেছি। লিও বলেছে সে তোমার সাথে আর কথাই বলবে না। আই অ্যাম সরি রিচা। বাদ দাও এটা। একটা গ্রেট নিউজ আছে। কি নিউজ? নিজের চোখেই দেখবে। চলো আগে। রিচার মুখ টিপে টিপে হাসি দেখে মনে হলো পেটে প্রচণ্ড গোপন কথা লুকিয়ে আছে। বলতে না পারায় সেটা পেটের ভিতর হাঁসফাঁস করছে। আবার বলে দিলে সারপ্রাইজ নষ্ট। তাই দেখাতে চাচ্ছে। না হলে শান্তি পাবে না। রিচার আমাকে একটানে ব্যানাটাইম ক্যাম্পাস ইয়ার্ডে নিয়ে এল। ম্যানিটোবার অন্যান্য ক্যাম্পাসের তুলনায় এটি একটু বড়। তা দেখলেই বোঝা যায়। ক্যাম্পাস ইয়ার্ডে আসতেই ছোটখাট একটা জটলা দেখলাম। অপরিচিত কেউ নেই। সবাই পরিচিত। দৌড়ে আসার কারণে একটু হাঁপাচ্ছিলাম। তাই নিঃশ্বাস নিতে নিতে সামনে এগিয়ে গেলাম। দেখলাম অ্যাডালিন আর রাঘব পাশাপাশি অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আর তাদের ঘিরে 7-8 জনের একটা জটলা। মনে হচ্ছে সালিশ বসেছে আর রাঘব এবং অ্যাডালিন দুজনই অপরাধী। রিচাকে জিজ্ঞেস করলাম, ব্যাপারটা কি? আরে দেখি না মজা। হঠাৎ করে চোর দুটো ধরা পড়েছে। আমি সন্নিগ্ন চোখে বললাম, কি চুরি করেছে? রিচা শয়তানি হাসি দিয়ে বলল, একে অপরের মন। হাঁ করে তাকালাম রইলাম। ব্যাপারটা আত্মস্থ করতে সময় নিচ্ছিল। কাছে যেতেই বিভিন্ন প্রশ্ন শুনতে পেলাম। কয়দিন ধরে ডুবে ডুবে জল খাচ্ছ? কে আগে প্রপোজ করেছে? তোমরা কি এখন গেট টুগেদারে আছো? প্রশ্ন শুনে ভিড়মি খাওয়ার মতো অবস্থা। অ্যাডালিন শুধু মুচকি মুচকি হাসছে আর রাঘব বেচারা লাজুক ছেলেটা ঘেমে নিয়ে একাকার হচ্ছে। আরে তোমরা কিছু বলছো না কেন?
এতদিন সব করে বেরিয়েছ আর এখন লজ্জা পাচ্ছ? রিচা খেকিয়ে উঠল। রিচার সাথে তাল মিলিয়ে কার্ল বলে উঠল, আমার লজ্জাবতীরা কি কি নির্লজ্জের কাজ করেছ তাড়াতাড়ি বলে ফেল দ্রুত। ক্লাস শুরু হয়ে যাবে। এরা যদি চুপি চুপি প্রেম করেও থাকে তাহলে আমার কাছে দল বেঁধে এই জুটিকে নাস্তানাবুদ করাটা অনর্থক মনে হল। বেচারা রাঘব তো মাথা তুলে তাকাতেই পারছে না। তাকে কথা বলার জন্য অ্যাডালিন কনুই দিয়ে বারবার গুঁতো মেরাই যাচ্ছে। অবশেষে অ্যাডালিন গলা খাকড়ি দিয়ে কথা বলে উঠল। সাথে সাথে কথা শোনার জন্য সবাই চুপ হয়ে গেল। আমি আর রাঘব। একজন বলে উঠল, তুমি আর রাঘব আমরা জানি। তারপরে কি সেটা বল। আমি আর রাঘব রিলেশনশিপে আছি। গগত 2 মাস ধরে। পুরো দলটা হই হই করে উঠল। কেউ শীষ দিতে লাগল। কেউ নতুন সম্পর্কের জন্য স্বাগত জানাতে লাগল। আমি সব বাদে বেচারা রাঘবকে দেখছিলাম। পা দিয়ে অনবরত মাটি খুঁড়ছিল। তার চেহারা দেখে মনে হচ্ছে এ মুহূর্তে মাটি দুভাগে ভাগ হয়ে ফাটল হোক, আর সে ফাটলে সে ঝাঁপ দিয়ে নিজের চেহারা লুকোয়। আমি ধীরে ধীরে রাঘবের পাশে দাঁড়ালাম। তারপর ফিসফিস করে রাঘবের কানে কানে বললাম, বাদাই হো জনাব। কিয়া নিউজ হে তাহমিনা তুমবি। রাঘবের চেহারা দেখে আর থাকতে পারলাম না। হো হো করে অট্ট হাসিতে ফেটে পড়লাম। ক্লাস শেষে আমি লিওর কাছে চলে এলাম। সে আমার জন্য অপেক্ষা করছিল। আমি তার সামনে বসে একটু হাসলাম। বই উল্টাতে উল্টাতে সে তীক্ষ্ণ নজরে শুধু একটু দেখল, কিছু বলল না। পুনরায় বইয়ে ডুব দিল। আমি গলা খাকড়ি দিয়ে বললাম, হাই। কোনো জবাব নেই। লিও? এবারও কোনো জবাব নেই। লিও, আই অ্যাম সরি। দেখ, আমি মাফ চাইছি। এবার লিও তাকালো, চোখ ছোট ছোট করে। আমি তোমার উপর অনেক রেগে আছি। এই বলে ভ্রুটা কুঁচকে চোখগুলোকে আরো ছোট ছোট করে ফেলল। এবারের মতো মাফ করে দাও না। আর হবে না। এই তো কানে ধরেছি। কান ধরার ব্যাপারটা ওর কাছে ফানি বলে মনে হল, কারণ তার ঠোঁটের কোণে একটু করে হাসির আভাস পাওয়া গেল। কি করছো তুমি? নিজেকে শাস্তি দিচ্ছি। এভাবেই তো শাস্তি দেয়া হয়। লিও হা হা করে হেসে উঠল। তারপর হাসতে হাসতে বলল, কিন্তু এভাবে তো আমি মাফ করব না। আমার মুখের হাসি মিলিয়ে গেল। তাহলে কি করলে মাফ করবে? কি করলে মাফ করব? লিও খানিকক্ষণ চিন্তা করল। বেশ কিছুক্ষণ ভেবে চিনতে সে বলল, আমাকে বাংলাদেশি ফুড খাওয়াতে হবে। আমি একটু হতবাক হয়ে গেলাম। লিও, বাংলাদেশি ফুড এখানে কোথায়? আমি মনে মনে চিন্তিত হলাম। একে তো ফকিরের মতো অবস্থা, ধার দেনা করে চলছি। কোনোভাবে বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পেলেও খাওয়াবো কি করে? চিন্তায় চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছিল। তার চেয়ে বরং ওই দিন লিওকে বলে আসাই উচিত ছিল। ইরা। হা, কি চিন্তা করছ? এখানে বাঙালি রেস্টুরেন্ট। আমি ওটার কথা বলিনি। তো তুমি নিজ হাতে রান্না করে খাওয়াবে? লিওর কথা শুনে একটু ভ্যাবাচ্যাকা খেলাম। চিন্তিত কণ্ঠে বললাম, লিও, আমি কিভাবে? আমি তো হোস্টেলে। ওহ ইরা, তুমি আমার বাড়িতে রান্না করবে? লিওর কথা শুনে আমি চমকে উঠলাম। তোমার বাড়িতে? অফকোর্স প্রিন্সেস। বুকের সাথে হাত দুটো মুড়ে লিও শান্তভাবে জবাব দিল। উজ্জ্বল সৌম্য চেহারায় এক টুকরো হাসি ফুটে উঠেছে।
ডিম্পলটা নির্লজ্জভাবে নিজেকে প্রদর্শন করছে। কিছু বলতে গিয়েও মুখে কথা আটকে গেল। ওর মুখ থেকে প্রিন্সেস ডাকটা যেন আমার কানে মধু ঢেলে দিল। একরকম ভালো লাগায় সবকিছু ছেয়ে গেল। নির্দিষ্ট সময়ের আগেই মার্থা হাউজে পৌঁছে গেছি, কিন্তু মিস মার্থা তখন দোকানে ছিলেন না, কোনো কাজে মিউনিসিপ্যালিটি অফিসে গিয়েছিলেন। সুতরাং মিস মার্থা অনুপস্থিতিতে ডিন আমাকে সবকিছু বুঝিয়ে দিতে লাগল। সব শেষে অন্যান্য কর্মচারীদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগল। লিলি, আনা এই দুজন হচ্ছে মেয়ে কর্মচারী। তার মধ্যে লিলি মধ্যবয়স্ক মহিলা। নড়াচড়া করতে তার ভীষণ অসুবিধা, এক জায়গায় বসে যা করতে পারেন। আনা হলো সেই মেয়ে যার সাথে আমার ধাক্কা লেগেছিল। আমার আনাকে মোটেও সুবিধার হবে বলে মনে হল না। এরপর ফ্রান্সিস আর টেইলর এ দুজন ছেলে কর্মচারী। এদের মধ্য টেইলর বিবাহিত ও সিনিয়র শেফ। এখানে সবচেয়ে বেতনও তার বেশি। আমার মতো পার্ট টাইম এখানে কাজ করছে ফ্রান্সিস। ফ্রি সময়গুলো এখানে কাজ করে সে। সবার সাথে পরিচিত হওয়ার পর আমার কাজের পালা। ডিন আমাকে একটা এপ্রন দিল। এপ্রন নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তারপর চুলগুলো উঁচু করে খোপা বেঁধে নিলাম। স্কার্ফের জন্য কাজে একটু সমস্যা হতে পারে, আর আমি কোনো সমস্যা চাই না। তাই স্কার্ফটাকে মাথার সাথে পেঁচিয়ে একপাশে পিন দিয়ে আটকে দিলাম, অনেকটা হিজাবের মতো। তারপর এপ্রনটা পরে নিলাম। আয়নায় নিজেকে ওয়েটার লাগছে। এরই মধ্যে ডিনের ডাক এলো। আমি দৌড়ে বেরিয়ে এলাম। সে আমার হাতে একটা ন্যাকড়া ধরিয়ে দিল 7 নম্বর টেবিলটা মুছে দেয়ার। প্রথম কাজের নির্দেশ পেয়ে আমি দৌড়ে গেলাম। টেবিল একটা মুছতে না মুছতে আরেকটা টেবিল খালি হয়ে এলো। এখনও অর্ডার নিতে না পারায় আমার কাজ হলো কিচেনে সালাদ কেটে দেয়া, কফি তৈরি করা, টেবিলে অর্ডার পৌঁছানো ইত্যাদি। ডিন অনেকটা হেল্পফুল। সে অনেক কাজেই সাহায্য করছিল। এমনকি মিস মার্থা যখন আমার উপর কাজের বোঝা তুলে দিতে চাইছিলেন তখন ডিন আমাকে হেল্প করছিল। আমাকে হেল্প করাটা মনে হয় আনা ভালো চোখে দেখছিল না। সবাই আমার সাথে মোটামুটি কথা বললেও আনা আমার সাথে কথা বলছিল না, শুধু তীক্ষ্ণ চোখের অগ্নিবর্ষণ করছিল। আমি অর্ডারের জুস তৈরি করছিলাম ব্লেন্ডার মেশিনে। সেই সময় আনা এসে হাঁক দিয়ে গেল। 8 নম্বর টেবিলের জন্য ক্যাপাচিনো এন্ড ব্ল্যাক কফি উইদাউট সুগার। শুনে ডিন প্লেট সাজাতে সাজাতে আমাকে নির্দেশ দিল নিয়ে যেতে। জুসটা রেখে আমি কফি মেকারের কাছে গেলাম। 1 ক্যাপাচিনো এন্ড ব্ল্যাক কফি উইদাউট সুগার। মনে মনে জপতে জপতে 8 নম্বর টেবিলে পৌঁছলাম। অর্ডার রেখে মাথা তুলতেই চমকে গেলাম, কারণ রিচার্ড টেবিলে বসে আছে। সেও আমাকে হঠাৎ দেখে হা করে আছে। আমাকে এভাবে দেখবে হয়তো আশা করেনি। আমি তাড়াতাড়ি ধন্যবাদ জানিয়ে দ্রুত চলে এলাম। কিছুটা ভয় হচ্ছিল, রিচার্ড হয়তো সবাইকে বলে দিবে আমি এখানে কাজ করি। তারপর সবাই আমার উপর হাসাহাসি করবে। ভাবতেই আমার শরীর শিউরে উঠল। আনার কণ্ঠে আবারও চমকে উঠলাম। আবারও 8 নম্বর টেবিলে যাওয়ার কথা বলছে। আমি নির্ঘাত শিউর রিচার্ড ইচ্ছা করেই এটা করছে। ডিন ধমকে উঠল। কি হলো, তুমি এখনো যাচ্ছ না কেন? যাচ্ছি। অর্ডার নিয়ে মাথা নিচু করে টেবিলে রেখে চলে আসতেই রিচার্ড পিছন থেকে ডাক দিল, টামিনা ওয়েট। দূর বুকে রিচার্ডের সামনে দাঁড়ালাম। সমবয়সী আরও একটা ছেলে বসা আছে। একটু ইতস্তত করে বিনীতভাবে আমি বললাম, আপনার আর কিছু প্রয়োজন স্যার? টামিনা, ফর্মালিটি ছাড়ো, আর এখানে বসো।
আমি একবার সিটের দিকে একবার রিচার্ডের দিকে তাকিয়ে বললাম, সরি স্যার, কাস্টমারদের সাথে আমাদের বসার অনুমতি নাই। ও হোট আমি না। সবকিছু ঠিক আছে স্যার? রিচার্ডের কথা কেটে ডিনের চলে আসায় আমার দেরি হচ্ছে দেখে সে চলে এসেছে। নো, সবকিছু ঠিক আছে। আমি ওকে আমাদের সাথে বসতে বলছিলাম। ডিন বিনম্র কণ্ঠে বলল, সরি স্যার, এটা তো আমাদের রুলে নেই। তবে ওর কর্মঘণ্টা শেষ হওয়ার পর ও চাইলে আপনি বসতে পারবেন। তাহলে ওর কর্মঘণ্টা কখন শেষ হবে? কয়েক ঘন্টা পর। আচ্ছা ঠিক আছে। আমি হাফ ছেড়ে বাঁচলাম। ডিন আমাকে জিজ্ঞেস করেছিল আমি ওকে চিনি কিনা। আমি বললাম যে এক পার্টিতে দেখা হয়েছিল একবার, এর বেশি কিছু না। শুনে ডিন একটু করে হাসল, কিন্তু কিছু বলল না। মার্থা হাউস থেকে যখন বেরুলাম তখন অন্ধকার ঝাঁকিয়ে বসার সময়, কিন্তু ঝলমলে আলোর বাতিতে বেচারা অন্ধকার চোখে অন্ধকার দেখছে। কোনোভাবে পুরো শহরটাকে অন্ধকারাচ্ছন্ন করতে পারছে না। আমি রোডে উঠতেই পিপ পিপ শব্দের হর্নে চমকে উঠলাম। পিছন থেকে কালো মার্সিডিজের কাচ নামিয়ে রিচার্ড মাথা বের করল। আমি একটু অবাক হলাম। হেই টামিনা। রিচার্ড তুমি? গাড়িতে উঠো, তোমাকে লিফট দিই। আমি যেতে পারব। তুমি চলে যাও। উঠোই না, তোমার সাথে কথা আছে। কি কথা? উঠলে বলবো। সরি রিচার্ড। এই বলে আমি চলে আসতে লাগলাম। হেই টামিনা, ওয়েট প্লিজ। আমি চলে আসছিলাম রিচার্ডের ডাক না শুনে। জানি না, তবে আমার ভালো লাগছিল না ওকে। রিচার্ড গাড়ি থেকে নেমে দৌড়ে আমার পাশে এসে দাঁড়াল। হাঁপাচ্ছিল ভীষণ। হাঁপাতে হাঁপাতে বলল, টামিনা আমি তোমাকে বলতে চাইছিলাম যে ওই দিন সকালের জন্য আমি দুঃখিত। আমি সত্যিই জানতাম না তুমি মুজলিম। ইটস ওকে রিচার্ড। বেশ কিছুক্ষণ নীরবতা ছিল চারপাশে। শুধু হাঁটার আওয়াজ ছাড়া নিঃশব্দে বাল্ব লাইটগুলো জ্বলছিল। আমি ভেবেছিলাম রিচার্ড চলে যাবে, কিন্তু সে গেল না। যেন আমার সাথে কথা বলতে ভীষণ আগ্রহী। কিন্তু হার্ড ওয়ার্ক করে আমি খুব পরিশ্রান্ত ছিলাম। তো তুমি বাংলাদেশ থেকে এখানে এসেছ পড়ালেখা করতে? হুম। আমার হোস্টেল এসে পড়াই রিচার্ড আরও প্রশ্ন করতে গিয়েও করল না। শুধু বলল, টামিনা? হ্যাঁ। এই সানডেতে তুমি কি ফ্রি আছো? হুম কেন? রিচার্ড একটু ইতস্তত করে বলল, তুমি কি সানডেতে আমার সাথে ডিনার করবে? আমি একটু ভাবলাম, তারপর বললাম, ঠিক আছে। থ্যাঙ্কস টামিনা। আমি শুধু একটু হাসলাম। তারপর ভিতরে ঢুকে গেলাম। আজ অনেক কাজ করেছি, ক্লান্ত অনেক। হাত দুটো যেমন ব্যথা করছে, পাও তেমন ব্যথা করছে। গোসল করে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। বেশ কয়েকদিন ধরেই লিওর কাছে পড়তে পারছি না। মার্থা হাউজে একই সময় কাজের ডিউটি হওয়ায় লিওকে সরি বলে চলে আসতে হয়। লিও আমাকে বারবার জিজ্ঞেস করে কি এমন কাজ যেটা ওকে বলতে পারি না। আমি শুধু নার্ভাসভাবে একটু হাসতাম আর ও সায় জানাত। আজ আবারও দুরু দূর বুকে লিওর সামনে দাঁড়িয়ে আছি। লিও চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে পর্যবেক্ষণ করছিল। বুঝতে পারছি না, এ বিদেশ বিভুঁইয়ে এসে এরকম কড়া শাসন করা অঘোষিত অভিভাবক কিভাবে পেয়ে গেলাম। দেখ লিও, দেরি হয়ে যাচ্ছে। আমি যাই? নো, তোমার সব অ্যাসাইনমেন্ট আমি তৈরি করে দিব। এখন যেতে দাও। আমার অ্যাসাইনমেন্ট আমি তৈরি করতে পারি।
লিও, এবারের মতো যেতে দাও। আমি তোমাকে খুবই সুস্বাদু বাংলাদেশি খাবার রান্না করে খাওয়াবো। কখন খাওয়াবে? আমি ভাবতে লাগলাম কখন খাওয়াবো, কিন্তু সময় খুঁজেই পাচ্ছি না। অনেক ভেবে চিনতে বললাম, সানডেতে। আমি শিওর। ঠিক আছে লিও। লিও চিরাচরিত ভঙ্গিতে চোখের পলক না ফেলে বলল, নো। লিও। লিও বসা থেকে উঠে দাঁড়াল। তারপর বলল, কেননা বাংলাদেশি ফুড আজকেই খাবো আমি। মানে? মানে আজকে তুমি কোথাও যেতে পারবে না। আমি আর্তনাদ করে উঠলাম। এক পা করে পিছু নিয়ে বললাম, না লিও, আমাকে যেতে হবে। বলেই আরো এক পা পিছু নিব, তখন ঝট করে আমার হাত ধরে ফেলল। আমি চমকে উঠলাম। আমি জানতাম তুমি পালাতে চাইবে, কিন্তু আজকে আর তোমাকে যেতে দিচ্ছি না। আমার ভয়ে বুক দূর দূর করছিল। করুণ স্বরে বললাম, লিও, এমনটা করো না প্লিজ। তুমি যা বলবে আমি তাই শুনব। এবারের মতো যেতে দাও। উহু। এই বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল। আমি অনুরোধ করছিলাম, কিন্তু অনুরোধের তোয়াক্কা না করে কার পার্কিংয়ে গিয়ে লক অন করতে লাগল। কার পার্কিংয়ে এসে একটা ভিড়মি খেলাম। তার মানে সে প্রস্তুতি নিয়েই এসেছে। তার কারটাও নিয়ে এসেছে। তাহলে তো আমার অনুরোধ সব বেকার। হে আল্লাহ! মিস মার্থা এবার নানির্ঘাত আমাকে ব্লেন্ডার মেশিনে ঢুকিয়ে জুস বানিয়ে খেয়ে ফেলে। ঢুকো। নিঃশব্দে লিওকে শাসাতে গাড়িতে ঢুকে গেলাম। গাড়িতে ঢুকতেই দরজা লাগিয়ে দিয়ে লিও অদ্ভুত কাণ্ড করল। গাড়ির শার্সি বরাবর একটু নিচু হয়ে সে আমাকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। এটা ওর জন্য কতটা স্বাভাবিক ব্যাপার ছিল আমি জানি না, তবে আমার জন্য পুরো 40-এর 50 রিক্টার স্কেল মাপের ভূমিকম্প ছিল। কোথাও সবকিছু ভেঙে গুঁড়ি হয়ে যাচ্ছিল। চোখে শুধু ভাসছিল যে ভঙ্গিতে সে আমাকে ফ্লাইং কিস পাঠাল। খেয়াল ছিল না আশেপাশের কিছুই। লিও ড্রাইভিং সিটে বসেই আমার থুতনিতে হালকা টোকা দিয়ে বলল, হাতি ঢুকবে, মুখ বন্ধ কর। এবং বলেই নিজে নিজেই হাসতে লাগল। আমি তাড়াতাড়ি মুখ বন্ধ করে ফেললাম। লিও, হুম। তোমাকে কি কেউ বলেছে যে তুমি হাসলে তোমাকে জোকারের মতো লাগে? নো মিইরা। আমি তো জানতাম আমাকে হ্যান্ডসাম লাগে। ইনফ্যাক্ট এখনো লাগছে। এই বলে কার মিররে চুল ঠিক করতে করতে নিজেকে দেখতে লাগল। তারপর গাল হা করে হাসার ভঙ্গি করেও দেখতে লাগল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, হাসলে আমাকে হট লাগে। মুখ ভেঙচি দিলাম কথা শুনে। হাসলে আমাকে হট লাগে। তারপর আমি সিরিয়াস ভঙ্গিতে মাথা নাড়াতে নাড়াতে বললাম, কিন্তু লিও সত্যিটি হচ্ছে তুমি হাসলে তোমাকে জোকারের মতোই লাগে। তাই আপাতত হাসা বন্ধ করে। এতক্ষণ সে মিট মিট করে হাসছিল। এটা শুনেই আরো জোরে জোরে হু হা 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 শব্দ করে হাসতে লাগল। যেন হাসি না পাওয়া সত্ত্বেও ইচ্ছে করে হাসছে। আমি কানে আঙ্গুল দিলাম। পুরোটা সময় গাড়িতে ওর শব্দ অত্যাচার সহ্য করতে হয়েছিল। এতটা লাউডস্পিকার লিও হতে পারে তা আজই জানলাম। গ্যাংনাম স্টাইল গানটা ছেড়ে দিয়ে ধূপ ধূপ শব্দে গানটার সাথে সে নাচছিল। আর হেরে গলায় নিজেও গাইতে লাগল। বাড়ি পৌঁছতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, অন্তত শব্দ অত্যাচার থেকে এখন মুক্তি পাব। কারটা থামতেই দ্রুত গতিতে নেমে গেলাম। বাড়ির ভিতর ঢুকতে যাব তার আগেই দেখি প্রবেশমুখে শাকিরা দাঁড়িয়ে।
লেজ নেড়ে নেড়ে যেন আমাকে স্বাগত জানাচ্ছে। আমি দমে গেলাম। একা প্রবেশ করাটা বেশ বিপজ্জনক। পিছিয়ে গিয়ে আবারও লিওর পাশে দাঁড়ালাম। কার লক করতে করতে লিও জিজ্ঞেস করল, হোয়াট হ্যাপেন্ড ব্রেভ লেডি? একটা শুকনো হাসি দেখিয়ে বললাম, নাথিং। প্রবেশ মুখে শাকিরা দেখে লিও এবার বুঝে গেল। মিইরা, ও খুব ভালো মেয়ে। দেখ, তোমাকে স্বাগত জানানোর জন্য ওখানে দাঁড়িয়েছে। দেখ লিও, একদম ফালতু কথা বলবে না। ওকে বল ওখান থেকে সরে যেতে। আমি লিওর পিছনে দাঁড়িয়ে খামছি দিয়ে তার শার্টটা ধরেছি। শাকিরার মুখ থেকে গড়গড়র শব্দ বেরুচ্ছে। নিশ্চয় আমাকে দৌড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কুকুর জাতের উপর আমার একদম ভরসা নেই। কুকুরের কামড়ের দাগ এখনো আমার শরীরে আছে। লিও শীষ দিতেই শাকিরা লেজ নাড়াতে নাড়াতে লিওর পাশে এসে দাঁড়াল। লিও নিচু হয়ে বসে ওর গায়ে হাত বুলাতে লাগল। আদরে গদগদ হয়ে শাকিরা লিওর গাল, গলা সব চেটে দিচ্ছে। ইয়াক! বাম হাতে লিও আমাকে টানতে লাগল। মিইরা, এদিকে আসো। আই প্রমিজ শাকিরা তোমাকে কামড়াবে না। শুধু একটু করে ওর গায়ে হাত বুলাও। আমি আমার হাত টেনে নেওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছি। নো লিও, আমার গলা শুকিয়ে যাচ্ছে। হেঁচকা টানে লিও আমাকে বসতে বাধ্য করল। তারপরও লিওর পিছনের দিকে গুটিসুটি মেরে বসে রইলাম। শুধু হাতটাই বাইরে। লিও আমার হাত ধরে শাকিরার মাথায় হাত বুলাতে লাগল। আহ, কি নরম আর মোলায়েম লাগছে। শাকিরাও মাথা নিচু করে আছে, যেন চাইছে আরও কিছুক্ষণ হাত বুলিয়ে দিই। আমি একটু করে এগিয়ে এলাম। ধীরে ধীরে ওর পিঠে হাত বুলাতে লাগলাম। আসলেই কি এত নরম আর মোলায়েম হয় কুকুরের শরীর? লিও আমার দিকে এক গাল হেসে বলল, কেমন? সো সফট। বলেছিলাম না? আমার কথার ফাঁকে কখন শাকিরা কখন আমার হাত চাটা শুরু করেছে খেয়ালও করিনি। ভিজা ভিজা লাগতেই লাফিয়ে উঠলাম। ইয়াক! শাকিরা পুরো হাতের কবজিটা চেটে ভিজিয়ে দিয়েছে। লিও ততক্ষণে হাসতে হাসতে ফ্লোরে বসে গেছে। এত হাসছে কেন ছেলেটা? নিশ্চয় তার কান্নার সময় এসেছে তাই এত হাসছে। একদম পুরোটা ইডিয়ট। প্রথম যেদিন এসেছিলাম সেদিন এই বাড়িটা লোকে লোকারণ্য ছিল। কিন্তু আজ এত নিঃশব্দ কেন? মিসেস উইলিয়াম কোথায়? আর লিওর পিতা? লিওর কি আর ভাই বোন নেই? আমি টেবিলের দিকে এগিয়ে গেলাম। প্রচণ্ড পিপাসা পেয়েছে, তাই গ্লাসে পানি ঢালতে ঢালতে জিজ্ঞেস করলাম, লিও কাউকে দেখছি না। সবাই কোথায়? তারা কেউ নেই। পুরো বাড়িতে তুমি আর আমি শুধু। হোয়াট? পানি টুক পান করার জন্য মুখে দিয়েছিলাম, কিন্তু লিওর কথা শুনে কিছু পানি নাকে উঠে গেল। কিছু পানিতে মুখ আর জামা ভিজে গেল। ভীষণ খারাপভাবে আমি কাশতে লাগলাম। লিও দৌড়ে এসে হাত থেকে গ্লাসটা রেখে মাথায় হালকা চাপড় দিতে দিতে বলল, ইটস ওকে মিইরা। শান্ত হও। শুধু আমরা দুজন না, শাকিরা আছে, মেইডরা আছে। আমি তীক্ষ্ণ চোখে লিওর দিকে তাকিয়ে নাকটা ডলতে লাগলাম। পানি ঢুকে ভীষণ ঝাঝাচ্ছে নাকটা। তার মানে পুরো বাড়ি খালি? লিও ইতস্তত করে বলল, না, মেমেইডরা আছে তো। লিও তোতলাতে লাগল। ব্যাপারটা ভীষণ মজার লাগল। আমি আরও তীক্ষ্ণ চোখে বললাম, কোথায় মেইডরা? আমি দেখছি না। এই বলে চারপাশে একটু একটু হেঁটে দেখতে লাগলাম। আসার সময় ইয়ার্ডে দুজন গার্ড দেখতে পেয়েছিলাম। তারপরও কথাটা বেমালুম চেপে গেলাম।
এরপর লিওর দিকে তাকালাম। লিও তার মেয়েদের ডাকতে লাগল। অবাক করা বিষয়, ডাক শুনে একজন মেয়েডও বেরিয়ে এলো না। এদিকে লিওর চেহারার 12টা বেজে যাচ্ছে। সে মনে করছে যে আমি তাকে খুবই চিপ আর প্রেভাট পার্সন মনে করেছি, তাই চোখ মুখ রক্তশূন্য হয়ে আছে। বাম হাতে লকেটের ক্রুশটা চেপে ধরে আছে। নিশ্চয় মনে মনে প্রার্থনা করছে। আমার খুব হাসি পেল। আমি চোখ মুখ আরো শক্ত করে লিওর সামনে দাঁড়ালাম। সে আরো ক্ষীণ স্বরে তাদের মেয়েডকে ডাকতে লাগল, যেন তার বিশ্বাস কেউ না কেউ ছুটে আসবে তাকে উদ্ধার করতে। লিও, আমি তোমাকে খুব ভালো বন্ধু মনে করেছিলাম। মিনমিনে স্বরে লিও বলল। বিশ্বাস কর মিইরা, কেউ না থাকলেও মেয়েডরা আছে। কিন্তু কেন যে তারা আসছে না বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝতে পারছি তুমি আজকে এতটুকু নিচে নামবে তা আমি ভাবতে পারিনি। তাই আজকের পর থেকে গুড আফটারনুন স্যার। রুমের বাথরুমে ছিলাম, তাই ডাক শুনতে পাইনি। আমার কথা কেটে গেল। ফর্মাল ড্রেসে একজন মেয়ে এসে দাঁড়িয়েছে, সাথে আরও কয়েকজন আসছে। মনে মনে রাগ হল। আরেকটু পরে আসলে কি হতো? লিও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ইটস ওকে, এখন যাও। তারপর আমার দিকে বিরাট একটা ডিম্পলওয়ালা হাসি ছুড়ে দিয়ে বলল, দেখেছ আমি বলেছিলাম না? তা তো দেখছি। মনে মনে আফসোস করে বলছিলাম, ইসরে, আমার এত ভালো একটা মোমেন্ট চলবে।